নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। রেলওয়ে চাকরিতে আর ফিরে গেল না চন্দ্রনাথ। বৈঠকখানার বাসাবাড়ি ছেড়ে সে চিতপুরে ফৌজদারি বালাখানার পাশে একটি মাঝারি ধরনের গোটা বাড়ি ভাড়া নিয়ে বসল। হাতে কিছু সঞ্চিত অর্থ আছে, কিন্তু তা দিয়ে সারা জীবন চলবে না। সুতরাং সে গ্রহণ করল নতুন পেশা। সে নিজে একটি পদবি জুড়ে দিয়েছে তার নামের সঙ্গে। বাড়ির সামনে ঝুলিয়ে দিয়েছে একটা সাইনবোর্ড, তাতে ইংরেজি ও বাংলায় এই মর্মে লেখা আছে: অপূর্ব সুযোগ, অপূর্ব সুযোগ। হিমালয়ের সন্ন্যাসীর নিকট হতে প্রাপ্ত দৈব ঔষধ। ভূত পেত, পেতনি, ধনুষ্টঙ্কা, স্বপ্নদোষ, চোয়ালাটক, সাহেব ভয়, পত্নী প্রহার ইত্যাদি দুরারোগ্য ব্যাধির প্রত্যক্ষ চিকিৎসা করিয়া থাকি। ফিস মাত্র 2 টাকা। এক পক্ষকালের মধ্যে হাতে হাতে ফল না পাইলে মূল্য ফেরত। সাক্ষাৎকারের সময় সকাল 9টা হতে 1 ঘটিকা। প্রো চন্দ্রনাথ ওঝা। প্রথম খদ্দের তেমন আসে না। লোকের সাইনবোর্ডটি পড়ে মুচকি হাসে। কেউ কেউ বলে, ও যাও ইংরেজি শিখেছে, কালে কালে কতই দেখব। 2-1 ওঝার চেম্বারে উকিঝুঁকি মেরেও বিশেষ রকম কৌতুক ও বিস্ময় বোধ করে। ভূত কিংবা সাপের বিষ ঝরানো ওঝা কে না দেখেছে। তাদের চেহারা হয় কাপালিকদের মতন, রক্তাম্বর ভূষিত, মাথার চুলে জটা। কিন্তু এই যে একেবারে সাহেব ওঝা, হ্যাটকোট প্যান্ট পরা, সামনের টেবিলে পা তুলে চেয়ারে বসে ফুক ফুক করে সিগারেট টানে, পায়ে আবার ইংলিশ জুতো। মেডিকেল কলেজের প্রসিদ্ধ ছাত্র এবং পরে এমডি পাশ করা ডাক্তার মহেন্দ্রলাল সরকার সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসার পক্ষে প্রচার শুরু করায় শহরে নতুন হুজুগ উঠেছে। হেকিমি, কবিরাজি, টোটকা চিকিৎসা ছাড়িয়ে এতদিনে অ্যালোপ্যাথিক চিকিৎসাতেও অভ্যস্ত হয়ে উঠেছে অনেকে। এ আবার কি নতুন জিনিস এলো? শুধু ডাক্তার মহেন্দ্রলাল সরকারই নয়, প্রসিদ্ধ ধনী অক্রুর দত্তের নাতি রাজা দত্ত এই হোমিওপ্যাথি নিয়ে উঠে পড়ে লেগেছেন, এবং সঙ্গে আছেন কয়েকজন সাহেব। চিনির দানার মতন ছোট ছোট কয়েকটা সাদা রঙের বড়ি, আর জলের মতন স্বচ্ছ, দেখলেই মনে হয় জল। তার কয়েক ফোঁটা খেলেই সেরে যাবে বড় বড় রোগ। এও আরেক রকমের ভেলকি নয় তো? চন্দ্রনাথের সাইনবোর্ড দেখে অনেকে ভাবল কোনো ট্যাস ফিরিঙ্গি বোধ হয় আরেক রকম ভেলকি দেখাতে এসেছে। কাল্লু শেখ নামে একটি মুসলমান কিশোরকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে চন্দ্রনাথ। ছেলেটি তার কাছে ভিক্ষা চাইতে এসেছিল একদিন। ছেলেটিকে এক নজর দেখেই আকৃষ্ট হয়েছিল চন্দ্রনাথ। ছেলেটির মাথায় চুল নেই, এমনকি ভুরুও নেই। প্রকৃতির বিচিত্র খেয়ালে তার শরীর সম্পূর্ণ কেশহীন, নির্লোম। বাপমাহারা ওই কল্লু স্থান ছিল শহরের আস্তাকুড়ে। পোকামাকড়ের মতন আবর্জনা খুঁড়ে খেত। তার ওই বিচিত্র চেহারার জন্য তাকে দেখলেই ঢিল মারত পল্লীর বালকেরা। চন্দ্রনাথ তাকে স্বগৃহে স্থান দিয়ে উত্তম খাদ্য খাইয়ে কয়েকদিনেই চাঙ্গা করে তুলল। জীবনে কারোর কাছ থেকে একটিও স্নেহবাক্য না শুনলেও ছেলেটি বেশ হাসি খুশি। চন্দ্রনাথের বেশ ভালো সময় কাটে তার সঙ্গে। কাল্লু শেখের নাম বদলে দিয়েছে, বলেছে, শোন, এখন থেকে তোর নাম হলো সুলতান। তুই মনে করবি এই কলকাতা শহরটার তুই মালিক, কারুকে ভয় পাবি না, বুঝলি? এবার বল, হোয়াট ইজ ইয়োর নেম? ছেলেটি বলল, মাই নেম ইজ কাল্লু শেখ। এই, বললাম না তোর নাম আজ থেকে সুলতান? জি সরকার, সুলতান। ফের জি সরকার বলছি, বলবি ইয়েস স্যার। ইয়েস স্যার, ওতেই হবে। এবার বল, শশার ইংরেজি কি? কুকাম্বার। লাউ কুমড়ো, পামকিন। চাষা, প্লোম্যান। বাহ বাহ, মাত্র 6 মাসে এতখানি ইংরেজি শিখে নিয়েছে সে। তাছাড়া সে চন্দ্রনাথের সঙ্গে কুস্তি করে, গঙ্গায় গিয়ে সাঁতার কাটে, অনেক উঁচু উঁচু স্থান থেকে লম্ফ দেয়। চন্দ্রনাথ তাকে এসব শিক্ষা দেয় বিশেষ উদ্দেশ্যে। চন্দ্রনাথের প্রথম খরিদ্দার এলো এক আর্মেনিয়ান জুতোর ব্যবসায়ী। কলকাতা শহরে ভূত প্রেতের উপদ্রব নিত্য লেগে আছে। এই আর্মেনিয়ান সাহেবটি কাশীপুর অঞ্চলে শখ করে একটি বাগান বাড়ি কিনেছিল। গত 1 মাস ধরে সে বাড়িতে ভূত লেগেছে। শুধু শোনা কথা নয়, আর্মেনিয়ান সাহেবটি নিজে সেখানে গিয়ে থেকে দেখেছে। যখন তখন ভূতে ঢেলা ছড়ে, মাথায় হিসি করে দেয়,
দরজা জানালা বন্ধ থাকলেও কালো বেড়াল হয়ে ঘরে ঢোকে ইত্যাদি। গ্রাম্য ওঝা নিয়োগ করে কোনো কাজ হয়নি, তাই সে এসেছে এই ট্যাস ফিরিঙ্গির কাছে। 50 টাকার বিনিময়ে চন্দ্রনাথ কাজটি হাতে নিল এবং 7 দিনের মধ্যে সেই কাশীপুরের বাগান বাড়ি ভূতমুক্ত করে ফেলল সে। তাতে তার নাম হলো একটু, ক্রমে ক্রমে 1-2 করে খরিদ্দার বাড়তে লাগলো। লোকজন এলে চন্দ্রনাথ নানা রকম রঙ্গ কৌতুক করে। রাজস্থানের এক ব্যবসায়ী এসেছে তার ভাগ্নেকে নিয়ে। ভাগ্নেটির চোয়াল আটক হয়েছে, মুখখানি হাঁ করা, বন্ধ করতে পারছে না কিছুতেই, চক্ষু দুটি বিস্ফারিত। 3 দিন ধরে এই অবস্থা। রাত্রিবেলা বাড়ির বাইরে মাঠে গিয়ে প্রাকৃতিক কার্য সম্পন্ন করার সময় কিছু দেখতে পেয়ে ভয়ে নাকি এরকম হয়েছে। সব বিবরণ শুনে চন্দ্রনাথ হাঁক দেয়, সুলতান! তখনই ঘরের মধ্যে থপথপ করে কি যেন ঢোকে। দেখে আঁতকে ওঠে ব্যবসায়ী এবং তার ভাগ্নেটি। সারা অঙ্গে 8 মখমলের পোশাক পরা সুলতান হেঁটে আসে 2 পায়ে নয়, 2 হাতে, পা দুটি ওপরে। ব্যবসায়ীটি চেঁচিয়ে ওঠে, শিয়ারাম শিয়ারাম, এ কোন? চন্দ্রনাথ খুব সংক্ষিপ্তভাবে বলে, ভয় পাওয়ার কিছু নেই, ও আমার অ্যাসিস্ট্যান্ট। ভাগ্নেটির অবশ্য এতেও চোয়াল বন্ধ হয়নি। সুলতানের মুখে কামড়ানো একটি কলম। চন্দ্রনাথ সেটি নিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে তারপর সুলতানের পায়ের আঙুলের ফাঁকে সেটি গুঁজে দিয়ে বলে, চটপট ওষুধ নিয়ে এসো। সুলতান নাকি সুরে বলে, হ্যাঁ। তারপর একই রকমভাবে থপথপিয়ে চলে যায়। চন্দ্রনাথ তখন সিগারেট ধরিয়ে বলে, ওকে এনেছি ছিলকিগড়ের একটা হানা বাড়ি থেকে, সব রকম কাজ জানে। একটু পরে ঘরের ছাদ থেকে কি যেন একটা মিশমিশে কালো রঙের প্রাণী লাফিয়ে পড়ে একেবারে ভাগ্নেটির ঘাড়ের উপর পড়ল। ব্যবসায়ী ও তার ভাগ্নে একসঙ্গে চেঁচিয়ে ওঠে, আই বাপ, মার গেয়া। হাসতে হাসতে দুদিকে অনবরত মাথা দোলাতে থাকে চন্দ্রনাথ। সুলতানি কালো চাদর জড়িয়ে লাফিয়ে পড়েছে কড়িকাঠ থেকে। কোন কৌশলে সে ওখানে আসে তা বাইরের কারো জানার উপায় নেই। হাসি থামিয়ে চন্দ্রনাথ বলেন, দিন, আমার ফিস 2 টাকা। চন্দ্রনাথ সবচেয়ে বেশি আমোদ পায় সাহেব ভীতি রোগের চিকিৎসা করে। বর্ধমানে চাকরি করার সময় সে দেখেছে যে গ্রাম দেশে এই রোগ খুব প্রবল। কোনো ক্ষুদ্র পল্লী গ্রামে দৈবাৎ কোনো সাহেব উপস্থিত হলে গ্রামবাসীরা ভয় পেয়ে পলায়ন করে তো বটে, কখনো কখনো 2-1 জনের ওই রোগ ধরে যায়। দূর থেকে কোনো সাহেব দেখলেই কিংবা সাহেব শব্দটি উচ্চারিত হলেই তারা ঠক ঠক করে কাঁপতে থাকে। এমনকি কোনো দয়ালু হৃদয়বান সাহেবকেও তাদের কাছে ঘেঁষতে দেয় না। শিশু, যুবা, বৃদ্ধ সকলেরই এই রোগ হতে পারে। হয়তো কোনো বর্ধিষ্ণু চাষির সন্তানের সারা গায়ে খুজলি কিংবা দাঁতের রোগ হয়েছে। শহরে এনে চিকিৎসা করবার সঙ্গতি আছে সেই চাষি, কিন্তু সেই চাষির ছেলের যদি সেই সঙ্গে সাহেব ভীতি রোগও থাকে তাহলেই মুশকিল। শহরে এলে 1-2 সাহেব চোখে পড়বেই, আর তখনই তার হাত পা ঠকঠকিয়ে কেঁপে মৃগী রোগীর মতন ফেনা বেরোবে মুখ দিয়ে। এমনকি চিনেম্যান দেখলে ওরা সাহেব ভেবে ভয় পায়। অথচ খুজলি কিংবা দাঁতের রোগ দুটোরই চিকিৎসা চিনেম্যানরাই খুব ভালো জানে। চাষির সঙ্গে এসেছে তার পুত্র। হ্যাটকোটধারী চন্দ্রনাথকে দেখে বাবা রে, সাহেব রে বলে সে দাঁতে দাঁতে বাদ্য শুরু করে দেয়। চন্দ্রনাথ তখন থেকে আরো ভয় দেখিয়ে বলে, হ্যাঁ, আমি সাহেব আছি, তুম ডাকু, আমি তোমাকে মারিব। চাষির দিকে তাকিয়ে বলে, ভয় নেই, 8 ঘন্টার মধ্যেই আপনার এই ছেলে সিধে হয়ে যাবে। ছেলেটির কণ্ঠ পাকড়ে জোর করে ঠেলতে ঠেলতে চন্দ্রনাথ নিয়ে যায় ভেতরে। অন্য একটি ঘরে ঢুকে সমস্ত দরজা জানলা বন্ধ করে দেয়, যাতে কোনো আওয়াজ বাইরে না যায়। একটি কাঠের টুলের উপর জ্বলছে টেমি, তার পাশেই রাখা আছে একটি হাতখানেক লম্বা কাঠের নৌকো। চাষি ছেলেটির বয়স 16-17, বেশ শক্ত সমর্থ চেহারা, সারা গায়ে খুজলি। ছেলেটিকে সামনে দাঁড় করিয়ে চন্দ্রনাথ আচমকা টেনে এক 82 শিক্ষা থাপ্পড় কষায়। ছেলেটি ছিটকে দেয়ালে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। তখন চন্দ্রনাথ হাঁক দেয়, সুলতান! সেই ঘরেরই একটি কালো পর্দা ঠেলে বেরিয়ে আসে সুলতান। বিচিত্র তার সাজ পোশাক, এক একটি রোগীর জন্য তার পৃথক পৃথক সাজ আছে। আর সে পাক্কা সাহেব, বুট জুতো, প্যাট কোন টুপি পরা, মুখে একটি জ্বলন্ত চুরুট,
ছোটোখাটো চেহারা সুলতানকে দেখায় পুতুলের মতন। সে এসেই নাক মুখ ফুলিয়ে ভয়ানক রাগের ভঙ্গি করে বলে, ড্যাম কুকাম্বার, ড্যাম পামকিন, ড্যাম ড্যাম। তারপরে সে চাষির ছেলেটির কাছে এসে কাটে এক রাম চিমটি। ছেলেটি, বাবারে মারে গেলুম, ওরে ওগো ছোট পিসি, তুমি কোহানে গেলে গো বলে ডাক ছেড়ে কাঁদে আর সুলতানের হাত থেকে বাঁচবার জন্য ঘর জুড়ে দৌড়ায়। সুলতান অনবরত ড্যাম ড্যাম বলতে বলতে তাকে তাড়া করে আর চিমটি কেটে যায়। মাঝে মাঝে সুড়সুড়িও দেয়। কিছুক্ষণের মধ্যে ছেলেটি নাজেহাল হতে হতে মরিয়া হয়ে সুলতানকে উল্টে আঘাত করে একটা। সুলতান এরপর একটা ছোট ছুরি হাতে নিয়ে ছেলেটিকে মারতে উদ্যত হয়ে ভয়ঙ্করভাবে দাঁত কিরমির করে। আত্মরক্ষার শেষ চেষ্টায় ছেলেটি তখন হাতে তুলে নেয় সেই কাঠের মুগুরটি। চন্দ্রনাথ গার্ড চেন দেওয়া ঘড়ি বার করে কোটের পকেট থেকে সে হিসেব করে দেখেছে প্রায় সবার ক্ষেত্রেই 35 থেকে 40 মিনিট লাগে। পর্দা ঠেলে বেরিয়ে এসে সে বলে, ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। সুলতানও তখন ছুরি সমেত হাতটি নামিয়ে হি হি করে হেসে বলে, তোমার নাম কি গো? ও ছেলে, আমার নাম সুলতান সাহেব। চন্দ্রনাথ জিজ্ঞেস করে, আর কোনোদিন সাহেব দেখলে ভয় পাবে? কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর, তুমি শোনোনি? চন্দ্রনাথের এই চিকিৎসায় সত্যিই কাজ হয়। কচ্ছিৎ কদাচিৎ দু একটি রোগী ফিরে আসে পুনরায় চিকিৎসার জন্য। রাত্রে সুলতান আর চন্দ্রনাথ একত্রে খানাপিনা করে, নানা রকম গল্প হয়। তারপর সুলতান ঘুমিয়ে পড়লে চন্দ্রনাথ একবার রোদে বেরোয়। শহরের পথে পথে একা একা টহল দেয়া তার এক নেশা। তার আরেকটি শখ মাতাল ধরে পেটানো। কুপল্লীতে গিয়ে ঘোরাঘুরি করে সে। নিশাচর প্রমোদ সন্ধানীদের সঙ্গে পায়ে পা লাগিয়ে বিবাদ বাঁধায়, তারপর তাদের বেদম প্রহার করে। চন্দ্রনাথের যা শারীরিক শক্তি, তাতে 3-4 জন ব্যক্তিকে সে কাবু করে দিতে পারে খালি হাতে। কখনো কখনো চন্দ্রনাথের ডাক না পড়লেও সে নিজেই কোনো ভূতের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। পাথুরেঘাটায় এক শ্যাকরার একমাত্র পুত্রের দম ফাটকা রোগ হয়েছে। যখন তখন সে গেল গেল রব তুলে চোখ উল্টে দড়াম করে পড়ে যায়। তারপরে সে ওরে বিষ্টু, ওরে বঙ্কা, ওরে জয়হরি প্রভৃতি অচেনা লোকের নাম ধরে ডাকে। শ্যাকরাটির যা পয়সা, তাতে সে এ শহরের অনেক হঠাৎ নবাবকে আহারিটোলায় কিনে শাল কেড়ে বাঁধাঘাটে বিক্রি করে দিতে পারে। ইনি সেই গুপি শ্যাকরা, এখন গোপীমোহন স্বর্ণকার হয়েছেন। এক পাথরঘাটাতেই তার 3খানা বৃহৎ অট্টালিকা। পুত্রের চিকিৎসার জন্য গোপীমোহন ইংরেজি ডাক্তার, বদ্যি, হাকিম সবই ডেকেছেন। বাড়ির মেয়েরা কালীঘাটের স্বস্তায়ন, কালভৈরবের স্তবপাঠ ও নানা স্থানের চরণামৃত ও মাদুলির ব্যবস্থাও চালিয়ে গেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এ খুব জবরদস্ত প্রেতাত্মার ব্যাপার। গোপীমোহনের পুত্র লক্ষ্মীমোহনের পীড়া দিন দিনই দুরূহ রূপ নিচ্ছে। এখন তার দম ফেলতেই খুব কষ্ট হয়। কুকুরের মতন জিভ বার করে হাঁপায় এবং অন্য লোকের কণ্ঠে কথা বলে। এবার আনানো হয়েছে মস্ত বড় এক গুণিনকে। পারিবারিক গুহ ঠাকুরনের মতো এই গুণিনের সঙ্গে সবসময় অনেক চেলামুন্ডাও ঘোরে। গোপীমোহন শ্যাকরার বসত বাড়িতে একতলায় 3খানা ঘর নিয়ে 6-7 জন চেলা সমেত উঠেছেন সেই গুণিন। খুব ধুমধাম করে যাগযজ্ঞ চলছে কয়েকদিন ধরে। তারপর লোকের মুখে মুখে রটিত হয়ে গেল যে সামনের অমাবস্যার রাতে সেই গুণিন ভূত নামাবে। সন্ধ্যে থেকে সেদিন গোপীমোহনের বাড়ির সামনে প্রবল ভিড়। দারোয়ান দিয়েও তাদের গতিরোধ করা যাচ্ছে না। 40-50 জন ঠেলে ঠুলে ঢুকে পড়েছে একেবারে ভিতরের মহলে। বলা বাহুল্য তাদের মধ্যে রয়েছে চন্দ্রনাথ এবং সুলতান। আজ দুজনেরই পরনে ধুতি কামিজ, সুলতানের মস্তকে আবার পাগড়ি। বড় একটি হলঘর সম্পূর্ণ অন্ধকার করে বসে আছেন গুণী, সঙ্গে তার সাগরেদরা। লক্ষ্মীমোহনকে শুয়ে রাখা হয়েছে একটা পাশে কম্বল সজ্জায়। ঘরের এক কোণে একটি আসন পাতা এবং তার সামনে অনেকগুলি বাসনে লুচি মন্ডা সমেত বহুবিধ অন্ন ব্যঞ্জন, যে সমস্ত খাবার 10টা মানুষে খেয়ে শেষ করতে পারবে না, তা রাখা হয়েছে ভূতের সেবার জন্য। রামবৌজারা ভূতগ্রস্ত ব্যক্তিকে প্রচুর গালমন্দ করে ভূতকে বার করে আনে
এই গুণিন অশ্রাব্য গালিগালাজ শুরু করে দিলেন দর্শকের উদ্দেশ্যে। কেরেস্তানি ও ব্রাহ্ম হুজুকের ওপরে গুণিনের বেশি রাগ। দুপাত ইংরেজি পড়ে যেসব ছোকরারা দেশে অবিশ্বাসের ঝড় বইয়ে দিয়েছে, তাদের জন্য আজকাল এসব রোগ সারে না। এর ফলে কিছু গোলযোগ দেখা দিল। দর্শকরা এতখানি কড়া গালিগালাজ হজম করতে রাজি নয়। উত্তেজনা যখন চরমে ওঠার মতো অবস্থা, তখন গুণিন হঠাৎ ঘোষণা করলেন তিনি ভূত নামাবেন না, আর এক দণ্ডও এ বাড়িতে থাকবেন না। গোপীমোহন অসহায়ভাবে সকলের কাছে হাত জোর করে কাকুতি মিনতি করছে, মশাইরা শান্ত হন, শান্ত হন। শেষ পর্যন্ত রফা হলো, যারা অবিশ্বাসী তাদের চলে যেতে হবে, আর যারা বিশ্বাস করে তারা থাকতে পারে। অবিশ্বাসীদের দূষিত বাতাসে কোনো শুভ কাজ হয় না। একদল লোক তর্জন গর্জন করতে করতে বেরিয়ে গেল, রয়ে গেল বেশিরভাগই। চন্দ্রনাথ এর মধ্যে একবারও টু শব্দ করেনি, সুলতানকে নিয়ে শান্তভাবে বসে আছে এক পাশে। এরপর গুণিন যথারীতি চিৎকার করে দুর্বোধ্য মন্ত্র করতে লাগলো, এবং চেলারা ধূপধুনোর ধোঁয়ায় কাঁদিয়ে অস্থির করলো সকলকে। একসময় হঠাৎ শব্দ থেমে যেতে কিছুক্ষণের জন্য নেমে এলো অদ্ভুত নীরবতা। তারপর প্রথাসিদ্ধ ভূতের মতো নাকি সুরে কে যেন বলল, দূর হয়ে যাও, সবাই ঘর থেকে দূর হয়ে যাও। গুণিন এবং তার চেলারা সমেত সমস্ত দর্শককে বেরিয়ে যেতে হলো ঘর থেকে, কিন্তু সামনের দরজা ও জানলা দুটি রইল খোলা। দূর থেকে যেন দেখা গেল ধোঁয়ায় ভর্তি অন্ধকার ঘরের মধ্যে কে যেন ঘুরছে, এবং চকচকাশ করর মরর শব্দ হতে বোঝা গেল প্রেতাত্মা খাবার খেতে বসেছে। দর্শকদের সকলেরই সর্বাঙ্গে শিহরণ হলো। দু চারজন ভয়ে আর্ত শব্দ করে উঠল, এক রমণী মূর্ছা গেল। ভূত শুধু খাদ্যই গ্রহণ করছে না, মটর মটর শব্দে তামাকও টানছে। সত্যি অলৌকিক রোমাঞ্চকর কাণ্ড। কয়েক মুহূর্ত পরেই অবশ্য অন্যরকম কাণ্ড শুরু হলো। হঠাৎ ওয়াক ওয়াক শব্দ শুরু হলো। ভূতে বমি করছে। সে কি সাংঘাতিক বমি, যেন ভেদ বমির বাবা। ভোজন বিলাসী প্রেতের যেন একেবারে শেষ দশা। হতভম্ব দর্শকদের মধ্যে থেকে হো হো করে হেসে উঠল চন্দ্রনাথ। অন্যদিকে হুড়োহুড়ি পড়ে গেছে। বাতি জ্বালিয়ে ভৃত্যরা ছুটে এলে দেখা গেল সেই গুণিন এবং তার 2-3 জন চেলায় মাটিতে গড়াগড়ি দিয়ে বমি করছে। অতি করুণ দৃশ্য। ব্যাপার আর কিছুই নয়। অন্ধকার ও ধোঁয়া সুযোগ নিয়ে চন্দ্রনাথ সুলতানকে পাঠিয়ে অনেকখানি টারমেরিক অ্যাসিড মিশিয়ে দিয়েছে ওই খাদ্যদ্রব্যে। ওই অ্যাসিড পেটে গেলে 5 মিনিটের বেশি উদরে কিছু রাখা সম্ভব নয়। হাসতে হাসতে সুলতানের কাঁধে হাত দিয়ে চন্দ্রনাথ বলল, এবার চল। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।